সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। বাম দিকে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ রিয়াদ হোসেন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এ শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 27 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 সিসি ক্যামেরায় ধরা বিডিআরের বহু তথ্য সিআইডির হাতে। যুদ্ধাপরাধীর আগে রক্ষী বাহিনীর বিচার করতে হবে, জামাতের আলোচনায়। 2010 গ্যাস সংকট দীর্ঘায়িত হবে, মজুত আছে অনুসন্ধান ও উত্তোলন অবহেলিত। 2012 সাভার স্মৃতিসৌধে খালেদা জিয়াকে যেতে পথে পথে বাধা। 2013 মিছিলে না যাওয়ায় কুষ্টিয়ায় সংখ্যালঘুর বাড়িতে আওয়ামী লীগের হামলা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 12। 2014 101 পুলিশের আটক, বাণিজ্যে আয় 1.5 কোটি। গুম খুন বন্ধ না হলে ঐতিহাসিক প্রতিশোধ, রিজভী। 2015 মাগুরায় বিএনপির 3 নেতার বাড়িতে হামলা, ভাঙচুর। ফাও খেতে না পেরে ডাইনিং হল ভাঙচুর ছাত্রলীগ কর্মীদের। 2016 7 বছরে আত্মসাৎ 30,000 কোটি টাকা। 2018 সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ প্রকল্প, বাঁধ নির্মাণে 100 কোটি টাকা লোপাটের ফাঁদ। দেশে অপুষ্টিতে ভুগছে 2.5 কোটি মানুষ। 2019 সড়কে প্রাণ গেল 3 শিক্ষার্থীর। 2021 মোদি বিরোধী বিক্ষোভ, হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়ায় নিহত 5, আহত শতাধিক। 2022 দরিদ্র জেলায় দুর্বিষহ জীবন। 2023 সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হল থেকে বের করে দিল ছাত্রলীগ। শুরুতেই যাচ্ছি এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি যুদ্ধাপরাধীর আগে রক্ষী বাহিনীর বিচার করতে হবে। জামায়াত ইসলামের আলোচনা সভায় এই বক্তব্য উঠে এসেছিল। জামাতে দাবি করেছিল 2009 সালে জামাতের পক্ষ থেকে রক্ষী বাহিনীর বিচার প্রসঙ্গ তোলা হয়েছিল। এ দাবির যৌক্তিকতাটা কতটুকু ছিল আসলে? বিগত শেখ হাসিনা সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের বিচারের নামে জামাতের অভিযোগ যে তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার একটা নীল নকশা বাস্তবায়ন করেছিলেন। কারণ কেন বাস্তবায়ন করেছিলেন আপনি দেখবেন যে এমনভাবে ট্রাইব্যুনালটাকে তারা তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে, বিচারক তাদের, আইও তাদের, সাক্ষী তাদের, মানে অর্থাৎ একটা সাজানো মঞ্চের মতো করে কিন্তু সে বিচারটা সম্পূর্ণ, মানে একেবারে নিজেদের মতো, যার কারণে আপনি দেখবেন যে যারা ওখানে ভিকটিম ছিল তাদের পক্ষ থেকে নানা আপত্তি ছিল এবং বলা হয়েছিল যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করা হয়েছে। এবং সেটি তো শুধু জামাত না, বিএনপি সহ সবাই বিরোধী মতের ছিল। আপনি যদি আজকে যেমনি ভাবে এই যে বিরোধী শক্তিকে ধ্বংস করার জন্য তারা এই বিচারের নামে একটা প্রহসন করেছে, পাশাপাশি আপনি দেখবেন যে 1974 বা 73-74 দিকে রক্ষী বাহিনী গঠন করে এভাবে তৎকালীন যারা প্রগতিশীল রাজনীতিবিদ, জাসদ, কমিউনিস্ট পার্টি, এদেরকেও প্রায় আমাদের কারো মতে 22,000, কারো মতে 60,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছে। তো এইটা যদি একটি গণহত্যা হয় তাহলে সেটা কি হবে? তো সুতরাং জামাতে এই প্রশ্ন তোলাটাই রিলেভেন্ট বলে আমরা মনে করি রিলেভেন্ট। কিন্তু আপনাকে দেখতে হবে সেই যারা রক্ষী বাহিনীর হত্যা করেছে তাদের বিচার কিন্তু হয়নি। আমরা নিশ্চয়ই যে কথাটা এখনো পর্যন্ত কিন্তু কেউ অভিযোগ করেনি। আসলে আমাদের বাঙালি তো আমরা কিন্তু আসলে যদি আপনি দেখেন আমাদের নৃতাত্ত্বিকভাবে মানে আমরা নিকট অতীতকে মনে রাখি, খুব নিকট মনে রাখি না আমরা সাধারণত এইরকম একটা, যে আজকে দেখেন 72 ভুলে গেছি আমরা। অথচ আপনি দেখেন যদি নানা ওই সময় যারা লেখক ছিলেন, পত্রিকা ছিল, তাদের যদি আপনি সেই বর্ণনাগুলো দেখেন লোমহর্ষক।
এবং আমি একটা বই আমি পড়েছিলাম আমাদের রেজওয়ান সিদ্দিকের, আপনার কথা বলা রাজনীতি, সাংবাদিক হ্যাঁ কথা বলা রাজনীতি। আপনি যদি সেই বর্ণনাগুলি দেখেন, আপনার সেই রক্ষী বাহিনীর অত্যাচার নির্যাতন, বাবার সামনে ছেলের মাথা কেটে ফুটবল খেলেছে, এই ধরনের নৃশংসতা, কিন্তু তার বিচার কিন্তু বাংলার মাটিতে আমরা করতে পারিনি। তারপর আমরা এখন এই যে ক্রস ফায়ার নিয়ে আমরা কথা বলি, বিচার একই ধরনের অপরাধ আমরা কথা বলি না, অথচ এই বাংলাদেশের সর্বোত্তম ক্রস ফায়ার প্রবর্তন করেছিল শেখ মুজিবের সরকার সিরাজ শিকদারকে হত্যা করে, অথচ সেই বিচার কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে হয়নি। যার কারণে আপনার এই যুদ্ধাপরাধীদের বিচার ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য করে। ঠিক আমার মনে হয় যদি আপনি অতীতের যে আমাদের ভুল ভ্রান্তি অথবা আমাদের যে প্রাচিত্য, এটা করার জন্য রক্ষী বাহিনীর বিচার হওয়া বাংলাদেশে উচিত ছিল। হয়তো সেই যারা অত্যাচার নির্যাতন, যদি বিচার করা হতো হয়তো এই ধরনের আবারও ঘুরে ফিরে সেই একই দৃশ্য আসতো না। মানুষের মনের মধ্যে একটা শঙ্কা জন্ম নিতে, একটা ভয় জন্ম নিতে, যদি আমি অপরাধকারী, অপরাধ আমার বিচার হতে পারে। এই দেখেন আপনি, আমরা যদি এবারে বিশেষ করে 5ই আগস্টের পর যেভাবে শেখ হাসিনা এই মানুষদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, মানে জুলাই গণ অভ্যুত্থানে আপনি দেখেন হেলিকপ্টার দিয়ে গুলি করা, বিশ্বের ইতিহাসে কোথাও বাসা বাড়িতে মানে একেবারে শিশুদেরকেও তারপর প্রকাশ্যে রাজপথে গুলি করে হত্যা করা হচ্ছে। আপনি যদি একটা ভিডিও প্রায় আপনার এই যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদেরকে ভাসছে, দেখাচ্ছে যে এক পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন কামালকে বলছে যে স্যার একটা গুলি করছি, আরেকটা এসে দাঁড়াচ্ছে, একটা মরছে কিন্তু সব যাচ্ছে না, একটা মরছে আরেকটা দাঁড়াচ্ছে। অর্থাৎ তাদের নৃশংসতা কত মারাত্মক ছিল। তারপর আপনি দেখেন যে একটা বাচ্চা ঘরের কার্নিশে দাঁড়িয়েছে, গুলি সে মারা গেছে। এইভাবে যে নৃশংসতা, এই নৃশংসগুলির বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। কিন্তু যদি এই বিচার করতে আমরা ব্যর্থ হই, হয়তো আগামী দিনে এই ধরনের আরো নৃশংসতা আমরা দেখব। মানে 72-এর সেই রক্ষী বাহিনীর মতো, রক্ষী বাহিনী এটা তো হয় না, এটা তো হওয়া উচিত ছিল বাংলাদেশে। রক্ষী বাহিনী কিন্তু এখনো পর্যন্ত আইনের দৃষ্টিতে অপরাধী না, না এখানে অপরাধ হিসেবে কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি। আমরা তো অপরাধী কেন, এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার যখন আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওরা নানা কথা বললে যে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশের মাধ্যমে বিচার পথকে রুদ্ধ করা হয়েছে, অথচ এখন পর্যন্ত বাংলাদেশের 4টা ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি হয়েছে এখন পর্যন্ত স্বাধীনতার পর। একটা হলে রক্ষী বাহিনীর বিচার করা যাবে না, অন্যতম একটা কিন্তু ছিল। তো আপনি তো বিচার, যার মাধ্যমেই আসলে রাজনীতিবিদ হত্যাকে রাষ্ট্রীয়ভাবে জায়েজ করা হয়েছে এবং আপনি রহিত করে দিয়েছেন। তারপর আপনি দেখেন 75-এ আপনার খন্দকার মোস্তাক শেখ মুজিবের বিচার করা তারাই কিন্তু করেছে। আর শেখ হাসিনা এসে করেছে যে বিদ্যুৎ খাতে যে লুটপাট, 2010 সালে এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই অ্যাক্ট, এটা নিয়ে কথা বলা যাবে না, বলা যাবে না, আদালতে যাওয়ার প্রশ্ন তোলা যাবে না। সুতরাং বাংলাদেশের 4টি ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি হয়েছে, 4টি আওয়ামী লীগ করেছে, তারাই এই বিচারের পথকে তারা রুদ্ধ করেছে, যার কারণে গণতন্ত্র কিন্তু বারবার হোঁচট খেয়েছে। তো আমার মনে হয় যে একটি খুব শুভ একটি ভালো একটি সময় বাংলাদেশের মানুষের কাছে এসেছে। যদি এই ডক্টর ইউনূস সরকার বা পরবর্তীতে যারা আসবে তারা যদি এই অতীতের হত্যাকাণ্ডগুলো বিচার কার্যক্রম যদি শুরু করে, বিশেষ করে এরকম গণহত্যা, তাইলে আমার মনে হয় এই সকল খুনিরা যারা এইসব ফেসিস্ট, তারা মনে হয় এই সকল ঘটনা ভবিষ্যতে ঘটাবার কোনো সাহস পাবে। জি, এপি মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে শুনবো একই বিষয়ে। সৈয়দ রিয়াদ, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, রক্ষী বাহিনী নিয়ে আপনার অবজারভেশন কি? এবং এই যে দাবি তোলা হয়েছিল 2009 সালে, এরপরে আমরা দেখেছি ধারাবাহিকভাবে যুদ্ধ অপরাধীদের বিচারের নামে অনেক জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, অনেককে মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ইনফ্যাক্ট এখনও অনেকেই কারাগারে রয়েছেন। আপনার অবজারভেশন কি? 71 থেকে 75 তাদের যে নির্মম কার্যকলাপ, মানুষের মাথা কেটে ফুটে, কিশোরগঞ্জে বাজিতপুরে ঘটনাটা হয়েছিল, অত্যন্ত নির্মম কাহিনী। এরপরে কিন্তু বাজিতপুরে কোনো মানুষ কোনো আওয়ামী লীগকে ভোট দেয়নি। হ্যাঁ, তো এইভাবে তাদেরকে হাজার হাজার খুন তারা করেছে একটা বাহিনীর নামে। বাংলাদেশ সেনাবাহিনীকে তৈরি না করে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন বেশিরভাগ অফিসাররা ছিলেন পাকিস্তান প্রশিক্ষিত, রক্ষী বাহিনীকে তৈরি করা হচ্ছে ভারত প্রশিক্ষিত অংশ হিসেবে। এবং পর্যায়ক্রমে প্রতিটা ফ্যাসিবাদী ডিকটেটর আপনি যদি দেখেন, তাদের সবসময় নিজেদের প্যারামিলিটারি একটা বাহিনী ছিল, যেমন সাদ্দাম হোসেন রিপাবলিকান গার্ড। তো এরপরে একই জিনিসটা আমরা যখন 2008-এর পরে আমরা দেখেছি যে ভিন্ন বাহিনী না তৈরি করে বাহিনীর ভিতরে সেই চিন্তা ধারণাটাকে ঢুকিয়ে দিয়ে পুরা আমাদের এস্টাবলিশমেন্টগুলোকে, বিগত রিজিমে, হাসিনা রিজিমের সময়, হ্যাঁ 2008-এর পরে, এরপরে করে তো মানে এর সম্পূর্ণ আই থিঙ্ক ফিনালে যেটা বলি আমরা, যে প্রতিটা কাহিনী যে গল্পের যে শেষটাকে আমরা গত 5 জুলাই অগস্টে বিপ্লবের সময়
সাধারণ মানুষের প্রতি তাদের যে কল্পনীয় যে কাহিনীগুলো আমরা দেখেছি, যে নারকীয়তা, নারকীয়, যে বিভৎসতা, এটা তো মানে মানবিকতা, মানে জেনোসাইড। কোনো মানে এটা কোনো পলিটিক্যাল কোনো আলোচনাতেই আসতে পারে না। তার মানে কি আসলে ৭৫ পরবর্তী সময় যে রক্ষী বাহিনীর অপকর্মের বিচার না হওয়ার কারণেই এটি ফিরে এসেছিল? জি, অবশ্যই। আপনি যখন একটা জিনিসের বিচার করবেন, তাদের এই কার্যকলাপ, এবং এটা কখন হয়েছিল? স্বাধীন বাংলাদেশে হয়েছিল। হয়তোবা এমনও হতে পারে যে ৭৫-এর পরে ৮০ দশক পর্যন্ত, স্পেশালি প্রথম ৭৫ থেকে ৮০-৮১ সন পর্যন্ত বাংলাদেশ কিন্তু পলিটিক্যাল অনেক টার্মোইলের ভিতর দেওয়া আছে, কু কাউন্টার কু, মানে খুব ইনস্টেবিলিটি ছিল, অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল না, মানুষের ভিতরে জীবনটাকে বাঁচানোটাই আসলে প্রথম হয়ে দাঁড়িয়েছিল, চ্যালেঞ্জ ছিল। সরকারকেও যে বসবে তারা ধীর স্থির এই বিচার ব্যবস্থাগুলো চালু করবেন, সেটা করার সময় তারা পায়নি। আর যুদ্ধ বিধ্বস্ত দেশে এস্টাবলিশমেন্ট যেগুলো থাকে, যে বিচার ব্যবস্থা, আদালত, এগুলো তো প্রপারলি সেভাবে হয়নি, ইনস্টিটিউশনালগুলো সেভাবে ডেভেলপ হয়নি। তবে রক্ষী বাহিনীর কিছু কিছু কার্যকলাপ আমার মনে হয় বিচারের আওতাধীন আনা উচিত। এবং সব ধরনের এই যে জেনোসাইড যেটি আপনি বললেন, এই সবগুলো জেনোসাইডেরই তো বিচার হওয়া উচিত, যেহেতু আমরা নতুন এক বাংলাদেশের কথা ভাবছি। জি, বর্তমান সরকারের যে একজন অ্যাডভাইজার আছেন, তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই ব্যাপারে বিচার সালিশ বসাতে, এবং যারা এই পারপেট্রেটার্স, এই যে অগাস্টের পারপেট্রেটার্স ছিল এবং যারা করেছে, তাদেরকে আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনা উচিত। জি, ২০১২ সালে বিজয় দিবসে দেশের অন্যতম প্রধান বিরোধী দলীয় নেত্রী ওই সময়ের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাভার স্মৃতিসৌধে যেতে বাধা দেওয়া হয়েছিল। এটি কি তখনকার সরকারের ফ্যাসিবাদী চরিত্রের শুরুটা এরকম ছিল কিনা, যে সব কিছুতে একক কর্তৃত্ব, সব কিছুতে নিজের নিয়ন্ত্রণ, আর কাউকে কোথাও ভাগ না দেয়া, এটার শুরুটা ছিল কিনা? 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কি করা হবে তার সাথে 2024-এ গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2012-তে তো সেটা চিন্তাও করিনি, বুঝতেও পারিনি আমরা। কিন্তু আমি বলবো যে একজন স্বৈরশাসক, ওনার শেখ হাসিনার যে বেগম খালেদার প্রতি এক ধরনের জিঘাংসা, যেটা শি টুক ইট ভেরি পার্সোনালি, এবং তার সাথে যতটুকু সম্ভব তাকে হত্যা করাটা, শুধু ততটুকু, তাকে চিকিৎসা করতে না দেওয়া, মানে প্রকাশ্যে হয়তো খুন করতে পারেনি। তাকে যে পারলেও তো মানে নদীতে চুবানো, তার ওনার যে ভাষা যে ছিল, একজন প্রধানমন্ত্রীর ভাষা, যে উনি নদীতে একজনকে চুবাবে, একে দেখাও ওকে দেখাও, এবং কোনো প্রকারের সম্মান প্রদর্শন, কিন্তু রীতিমতো বিদ্বেষ, ঘৃণা, এবং তাকে মানে পারলে তো একেবারে শেষ করে দেয়। আমরা আসলে বোকা বনেছিলাম 2012-তে, আমরা বুঝতে পারি, আমরা হয়তো ভেবেছিলাম যে মানুষ কি এতই খারাপ হতে পারে, হয়তো এটা পলিটিক্যাল রেটরিক মনে করেছে অনেকে। এর পরে 10-12 বছরের যে টর্চার, যে এই ভদ্রমহিলা, উনি তো বয়স্ক মানুষ, শেখ হাসিনা থেকে বয়সে উনি বড়। আচ্ছা, আপনি এই যে তারা যখন ইন্ডিয়াতে পালিয়েছিল 75-এর পরে, আপনি কি জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে তার পরিবারের যে সদস্য, একজন নামী আওয়ামী লীগ নেতা, তিনি এবং বেগম সাদা চৌধুরীকে 32 নম্বর বাড়ি বুঝিয়ে দিয়েছিল কার নির্দেশে? এত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে। তখন তো রাজনীতিতে এক ধরনের শ্রদ্ধাবোধ বা সম্মানবোধ তার কি কিছুটা, এবং তার যে ফেরত আসা বাংলাদেশে, সেটারও তো নির্দেশ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। তার জন্য কি কোনো কৃতজ্ঞতা বোধ? তার ভবিষ্যৎ রাজনীতির পথটা কি? এই পথ ধরে ভবিষ্যৎ রাজনীতিটা আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আমার আপনার সাথে রাজনৈতিক বিতর্ক হতে পারে, মতাদর্শের ভেদাভেদ থাকতে পারে, কিন্তু তাই বলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিকিৎসা করাবো না, আপনাকে অত্যাচার করব, একের পর এক মামলা, আপনার বাড়ির সামনে বালির ট্রাক এনে আপনার গেট বন্ধ করে দেব, এটা তো একেবারে বলবো যে চরম নিচু ছোট লোক পর্যায়ের এক ধরনের। এখান থেকে আমাদের বেরোতে হবে আসলে। সৈয়দ রিয়াদ, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু একই বিষয়ে এবিএম মোশাররফ হোসেন, ওনার কাছ থেকে একটু শুনে আসি। উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। মোশাররফ ভাই, 2012 সালে খালেদা জিয়াকে যেতে দিল না, সাভারের স্মৃতিসৌধে আটকে দেওয়া হলো, এটি আসলে কিসের পদধ্বনি ছিল? এটি কি তখন আপনারা বুঝতে পেরেছিলেন? আপনি দেখেন, বাংলাদেশের গণতন্ত্র যে কয়বার হোঁচট খেয়েছে, আপনি যদি একটা নির্মোহভাবে, আপনি কোনো একটা আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটি দল, অন্য একটি দল, আপনি যে নির্মোহ যদি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাপারে আওয়ামী লীগ দায়ী।
যেমন স্বাধীনতার পর আপনাদের কি দায় নাই একটু? আমি বলি স্বাধীনতার পর আপনি দেখেন, স্বাধীনতার পর একটা নতুন বাংলাদেশে সেখানে তো একদলীয় দল শাসন কোনোভাবে প্রয়োজন ছিল না, কিন্তু আপনি দেখবেন কারণ দলই ছিল একটাই, মল আর জাসদ ছিল তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল। তো সুতরাং সেখানে আপনি দেখেন 1975 সালে সকল দলকে ব্যান করে একদলীয় বাকশাল তারা কায়েম করেছে। তারপর গেল দেখেন আপনি, তারপর এই যে পর এই যে নানা উত্থান পতন, কেয়ারটেকার, নানা ভোটের অধিকার দিয়ে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের কিছুটা বোধোদয় হয়তো ঘটেছে। 2008-এ তারা নির্বাচনে আসার পর আপনি তাদের ভূমিকাটা দেখেন, এই যে রাজনৈতিক দলকে বাধা দেয়। এবং আপনি এইটা না, আপনার মনে আছে যে খালেদা জিয়াকে এই আপনাদের পাশেই কারণ বাজারে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে আসার পর কীভাবে তার উপর হামলা করেছিল, তার সিকিউরিটি গার্ডকে রাস্তায় প্রকাশ্যে কীভাবে নির্যাতন করে রক্তাক্ত করা হয়েছে। তো একটা খালেদা জিয়া যদি জীবন নিরাপদ না থাকে, ওই সময় তো খালেদা জিয়া কোনো ব্যক্তি ছিলেন না, উনিও তো বিরোধী দলীয় নেত্রী, মানে উনিও তো রাষ্ট্রের একটা অর্গান, এবং আপনি দেখেন বাংলাদেশে তো আমাদের নিজস্ব কিছু সামাজিক কিছু কিন্তু আমাদের নর্মস আছে, ভ্যালু। যেমন আমি একটা দলের একজন দায়িত্বশীল নেতা, আওয়ামী লীগ একটা দলের কর্মী, আমাদের মধ্যে একটা সহনশীলতা থাকবে, একটা শ্রদ্ধাবোধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি আমাকে নিচ্ছিন্ন করে দেবেন, আমাকে শেষ করে দেবেন, এটা তো রাজনীতি হতে পারে না। আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়াকে এখন তো বেরোচ্ছে, দেখেন অনেক ঘটনা সেই সময় তো মিডিয়া বা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা বলতে পারে না কি নিষ্ঠুর ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে তার বাসা থেকে বের করেছে। এখন তো বলছে যে অফিসাররা দায়িত্বপ্রাপ্ত ছিল, কোন অফিসারের কি ভূমিকা ছিল, কিভাবে খালেদা জিয়ার চরিত্র হনন করার জন্য কি করেছিলেন। তো এগুলি তো একটা রাষ্ট্রের যিনি সর্বোচ্চ ব্যক্তি, তার যদি ইন্ধন না থাকে কোনোভাবে এগুলি করা সম্ভব। উনি আসলে কি মানে সিদ্ধান্তই নিয়েছিলেন যে আর কোনোদিন ক্ষমতা ছাড়বেন না, এরকম উনি ভেবেছিলেন এই দেশটা তো ওনাদের বাবার দেশ। এটি কি ভাববার সুযোগ আছে গণতন্ত্রে? এই যে যার পরিণতি ওনাকে ভাগ করতে, এটা তো নয়। গণতন্ত্রকে জনগণের মতামতকে আপনাকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে। কিন্তু আপনি যদি জনগণকে ডমিনেট করতে চান, একসময় জনগণ তো আপনার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। তার উৎকৃষ্ট পর্যন্ত 5ই আগস্ট, কারণ শেখ হাসিনা মনে করেছিলেন, আপনি একটু হিসাব করে দেখেন, আমরা প্রায় একটা কথা বলি, উনি মানে এমনভাবে আওয়ামী লীগকরণ করেছে বাংলাদেশে, প্রশাসন আওয়ামী লীগ, 300 এমপি আওয়ামী লীগ, 497টা বাংলাদেশ উপজেলা, সব উপজেলা চেয়ারম্যান তার, 367টা পৌরসভা বাংলাদেশে সব তার, 8টা সিটি কর্পোরেশন সব হাসিনার, জেলা পরিষদ চেয়ারম্যান তো বিনা প্রতিনিধিত্বে বানাই। তো এতগুলি নিজের লোক তৈরি করে উনি কি নিজেকে রক্ষা করতে পেরেছে? অর্থাৎ গণতন্ত্রের শক্তিটা যে কত স্ট্রং, জনগণের কণ্ঠস্বরটা যে কত মানে কঠোর, হাসিনা এটা বুঝতে পারেনি। উনি মনে করেছিল প্রশাসনকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এই যে খালেদা জিয়াকে উনি আপনি দেখেন নিঃশেষ করে দিতে চেয়েছিল। ওনার চিকিৎসা হবে না, কেন হবে না? আমি রাষ্ট্রের নাগরিক, আমি নাগরিক, আপনি নাগরিক, হোসেন সাহেব নাগরিক, আমার মৌলিক 5টা অধিকার তো রাষ্ট্র আমাকে নিশ্চিত করবে, স্বাস্থ্য, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা। উনি খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেয়নি। ইনশাল্লাহ খালেদা জিয়া যেহেতু বেঁচে আছে, ওনার অবস্থান কোথায় এখন? খালেদা জিয়া তো বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে শ্রদ্ধার আসনে আছে, আর ওনার উনি তো পতিত, পালিয়ে গেছে। অবস্থান কোথায় এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু মোশাররফ ভাই, আমরা কি এই অবস্থান থেকে এই যে রাজনৈতিক যে শ্রদ্ধা ভক্তি নষ্ট করে দেয়া বা ধ্বংস করে দেওয়ার যে অপকৌশলে শেখ হাসিনা এগোচ্ছিলেন, আমরা কি বর্তমানে 5 আগস্ট পরবর্তী সময়ে সেখান থেকে বেরোতে পেরেছি? আমরা কি রাজনৈতিক দলগুলোর প্রতি বা নেতাদের প্রতি পরস্পরের যে শ্রদ্ধা ভক্তি, যেটি আপনি নর্মস বললেন, হ্যাঁ, সেটি আমরা ফিরিয়ে আনতে পেরেছি? ফিরিয়ে আনতে আপনি বলতেছেন এখন তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে, আপনি তো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তো একদম ক্ষমতা নেই, তার তো এটা প্রমাণ করার জায়গাটা কম। কিন্তু আপনি দেখবেন তার সদিচ্ছাটা আছে কিনা, তার কর্মসূচির মধ্যে সেই প্রতিধ্বনিত হচ্ছে কিনা। দেখেন, আপনি যদি দেখেন, আমি আপনাকে একটা স্পষ্ট বলি যে এই যে অতীতের হানাহানি, রাজনীতির নিঃশেষ, প্রতিপক্ষকে নিচ্ছিন্ন করে দেওয়া, এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের নেতা যিনি ভারপ্রাপ্ত তারেক রহমান কিন্তু 31 দফা দিয়েছে, আপনি দেখেছেন। সেখানে যদি আপনি বিশ্লেষণ করেন, এই প্রতিহিংসা, এই নির্মূল করে দেওয়া, প্রতিপক্ষ শেষ, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা বেশ কিছু পদ্ধতি আমরা ওখানে বলেছি। যেমন আমরা কি বলেছি যে একটা, এই জন্য আপনার মনে আছে হাসিনা ছাড়া কিছু হয় না, আমরা মনে আছে, আপনি তো গণমাধ্যম লোক, ওনার বিকল্প নেই কেউ, বলেছে না যে একমাত্র হাসিনাই পারে সবকিছু সমাধান করতে, গুলিস্তানের যানজট থেকে শুরু করে জাতিসংঘের সংকট সমাধানের। একটা লোককে যদি এভাবে ফেসিস্ট তৈরি করেন, তার মধ্যে তো আত্মহংকার জন্ম নেবে। কিন্তু আমরা কি বলেছি এবার দেখেন, আমাদের এই 31 দফায় আমরা কিন্তু এই সকল জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু বলেছি। আমরা বলেছি জনগণ যদি বিএনপিকে এককভাবেও যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দেয়, মানে ম্যান্ডেট দেয়, আমরা দলীয়ভাবে সরকার গঠন করবো, আমরা জাতীয় সরকার গঠন করবো। অর্থাৎ আমি সার্বজনীন সরকার, মানে এক ধরনের রাজনৈতিক সম্প্রীতি, হ্যাঁ সম্প্রীতি, আমি সবাইকে আমি সমন্বয় করার ইনক্লুসিভ একটা সরকার, ইনক্লুসিভ রাষ্ট্র। আমি বলেছি কি, বাংলাদেশে দেখেন যে শেখ হাসিনার সময় কি বলতো, আপনি বলেন তো,
3বারের প্রধানমন্ত্রী, 4বারের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা সারা এরকম শুধু আমৃত্যু প্রধানমন্ত্রী বলাটা বাকি ছিল। কিছু মহাসাহেব যারা তথাকথিত বুদ্ধিজীবী বলতো শেখ হাসিনার পরে বাংলাদেশ কিভাবে চলবে, আর মনে আছে যে মাইনাস শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ কি? তো ইনশাল্লাহ বাংলাদেশ চলে না, বরং আপনি এখন দেখেন এই 7 মাসে, এটা ইউনূস তো একটা নন পলিটিক্যাল লোক, তার তো পলিটিক্যাল সেই হ্যান্ডস নাই, পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই, পলিটিক্যাল অর্গানাইজেশন নাই, যা দিয়ে সে জনগণের সামনে গিয়ে সেবাটাকে আরো বেশি ত্বরান্বিত করবে। উনি তো অ্যাবসলিউট ডিপেন্ড অন অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে আমাদের অর্থনীতির চাকা ঘুরছে না, আমাদের ব্যাংক বরং বিগত 10-15 বছরের তুলনায় এবছর ভালো হচ্ছে না। রমজানে কিন্তু বাজার দরের এক ধরনের বাজার দর নিয়ে মানুষের মধ্যে ওই অস্বস্তিটা নেই। অস্বস্তি নেই, তা এটা কেন? অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু যে কোনো পরিবর্তনকে স্বাগত জানিয়ে ওটা বাস্তবায়ন করার জন্য সেই সক্ষমতা আছে, কিন্তু ওনাদের সময় এমন একটা ক্যামোফ্লেক্স তৈরি করেছে যে হাসিনা মাইনাস বাংলাদেশ নাই। ফিউচারটা কি আসলে রাজনীতির আমাদের? আমি ফিউচারটা কেমন দেখেন? ফিউচার আমি আশাবাদী লোক, আমি সবসময় মনে করি যে এই পরিবর্তন বা সংস্কার, যে চিন্তা চেতনা মানুষের পরিবর্তন ঘটেছে, ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কোনো বিষয়। কারণ আমাদের বেশ কিছু সিমটম যদি আপনি দেখেন, যেমন আমাদের মূল সংকট নির্বাচন, একটা জনগণের অধিকার, হ্যাঁ না, ভোটের অধিকার। আপনি যখন নির্বাচন আসে আমরা কি পদ্ধতিতে ইলেকশন হয়, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি যে আগামীতে যত জাতীয় সংসদ নির্বাচন হবে সব নিউট্রাল গভর্নমেন্টের অধীন হবে, তাহলে সরকারের প্রভাবটা থাকবে না। আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী 3বার 4বার বলে নিজেকে একটা অহংকারী, একটা ফেসিস্ট লোক হিসাবে নিজেকে উপস্থাপন করে মূর্তিমান আতঙ্ক না, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, পরপর 2বার। আর সবচেয়ে আপনাকে একটা কথা আমি বলি, আপনি দেন একটা উদাহরণ আমাদের সামনে যদি নিয়ে আসে, আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। একটা দল যখন ক্ষমতায় থাকে তখন তার তো কিছু কমিটমেন্ট থাকে জনগণের উপর, যেটাকে আমরা ম্যানিফেস্টো বলি, কর্মসূচি থাকে। কিন্তু দেখেন বাংলাদেশের মতো আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারে না কোনো রাজনৈতিক দল, যার জন্য আপনি দেখেন 4টা নির্বাচন কেয়ারটেকারের অধীনে হয়েছিল, যদিও লাস্ট 2008 নিয়ে বিতর্ক আছে, কিছুটা বিতর্ক আছেই। 91 সালে বিএনপি এসেছে, 96 কিন্তু বিএনপি আসতে পারেনি। অর্থাৎ জনগণ চুজ করার একটা সুযোগ পেয়েছে। আমি দেখি আরেকটা চেঞ্জ করি, মানে জনগণ বিকল্প খুঁজেছে, খুঁজবার স্পেস পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। আবার 2001 দেখেন আপনি, আবার কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে। অর্থাৎ জনগণকে যদি আপনি চুজ করার একটা সুযোগ দেন, জনগণ কখনো ভুল করে না। আর যখনই এই জনগণ ভুল করার সুযোগটা না থাকে, তখনই কিন্তু রাজনৈতিক দলগুলি স্ট্রেট একেবারে সোজা হয়ে চলার তারা বাধ্য থাকে। এই যে মানে যে পত্রির কথা আপনি বললেন, এই পত্রিকা আপনাদের তৃণমূল বা আপনাদের কর্মীদের মধ্যে এই রিয়ালাইজেশনটুকু এসেছে? অবশ্যই এসেছে, কারণ আপনি দেখেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কে? আপনাদের দল বিএনপি। আর বিএনপির সমকক্ষ হওয়ার আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। জামাতের যে সাংগঠনিক ভিত্তি অথবা এনসিপি, এরা তো আসলে বেস আরবান বেস একটা দল, তাও স্টুডেন্ট ওরিয়েন্টেড, এর বাইরে কিন্তু এদের সেই জনপ্রিয় এখনো তারা একটা দলের গঠনতন্ত্র তৈরি করতে পারে নাই, তাদের ম্যানিফেস্টো কি দিতে পারে নাই, তারা দর্শন কি দলের দিতে পারে। মানে আমরা প্রত্যাশা করি পর্যায়ক্রমে তারা দেবে। আমি বলছি রিয়ালিটি এই মুহূর্তে বিএনপি। তো বিএনপি আপনি দেখেন বাংলাদেশটা যেভাবে এখানে স্থিতিশীল অবস্থায় আছে, যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে জননিরাপত্তা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো কে করছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো যেই দলটা ক্ষমতায় না গিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য অবিরাম কাজ করছে, তাকে যখন জনগণ তার উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে, সে দায়িত্বশীল হবে, এটাই তো স্বাভাবিক। জি, আমরা প্রত্যাশা করি দায়িত্বশীল আচরণ বিএনপির কর্মীরা তৃণমূল পর্যায়ে করবেন। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। একটি সংবাদে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাও খেতে না পেরে ডাইনিং হল ভাঙচুর ছাত্রলীগ কর্মীদের, 2015 সালের খবর। আপনিও এই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছেন। ছাত্র রাজনীতির এক ধরনের উন্মাদনা থাকে, এরকম ক্যাম্পাসে কিছু উন্মাদনা থাকে, কিন্তু উন্মাদনা তো অন্যায়ের পর্যায়ে, জুলুমের পর্যায়ে চলে গিয়েছিল। ছাত্র রাজনীতি এই অন্ধকার পথে কেন এগিয়ে গেল? এটা এগিয়ে গেল একটা কারণ, এটা গেল 2015 সালের ঘটনা। আপনি দেখতে হবে 15 সাল বাংলাদেশের দিকে তাকান, টোটাল বাংলাদেশটা আওয়ামী লীগ মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রলীগের দখলে, আর অন্যান্য বাংলাদেশের সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের দখলে। অর্থাৎ প্রতিপক্ষ, আপনি গণতন্ত্রকে যেটা বলেন শেয়ার, অংশীদারিত্ব, তার কোনো জায়গা বাংলাদেশে না। আপনারা যখন ক্যাম্পাসে রাজনীতি করেছেন, আপনাদের সময় কি আপনাদের বিরোধী মতের ছাত্র সংগঠনের নেতারা ক্যাম্পাসে থাকতে পারতো? অবশ্যই আপনি দেখেন আজকে এই যে আমরা যখন রাজনীতি করেছি, আমাদের সময় ছাত্রলীগের সভাপতি ছিল নাজমুল হক শামীম, আপনি দেখেন সভাপতি ছিল, ইসাক আলী খান পান্না ছিল, বাহাদুর বাবারি ছিল, খোকন ছিল, আপনাদের মিডিয়ার প্রাইম মিনিস্টার সাকিলরা ছিল, সবাই ক্যাম্পাস ছিল। আমরা একই সাথে মধুর ক্যান্টিনে বসতাম,
আমি আমার বক্তব্য আমি উপস্থাপনা করতাম, তাদের বিরুদ্ধে বলতাম, আবার মধুরিকা টেনে এসে এক টেবিলে আমরা চা খেতাম। এই যে গণতন্ত্রের বিউটি, সৌন্দর্য, আমাদের সময় তো ঐতিহ্য ছিল। কিন্তু 15 সালে এটি হোঁচট খেলো কেন? এটা হলো আওয়ামী লীগ 2018 পর এসে দেখেছে যে বাংলাদেশের 8 পর তাদের মধ্যে একটা অ্যানালাইসিস হয়েছে যে একটা গভর্নমেন্টকে সবচেয়ে বেশি প্রতিরোধ করার মতো দুটো আপনার রেডিমেড ফোর্স আছে বাংলাদেশে, আপনি এটা স্বীকার করতে হবে। একটা হলো স্টুডেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান থাকে এবং তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আরেকটা হলো শ্রমিক, যদিও বাংলাদেশের শ্রমিক আন্দোলনটা অনেকটা এখন শ্রমিক রাজনীতি এক প্রকার নিষিদ্ধই করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ। তাহলে কোন ফোর্সটা সবচেয়ে বেশি কার্যকরী? সেটা হলো স্টুডেন্ট। তারা খুব সুপরিকল্পিতভাবে, আপনি যদি দেখেন, আমি একেবারে আপনাকে ক্যাটাগরি দেখাতে পারবো। বাংলাদেশে আগে এই ছাত্র সংগঠনগুলি ছিল যে গণতন্ত্র বিকাশের সবচেয়ে সূতিকাগার, এখান থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। যেমন আপনারা উঠে এসেছেন। আমরা আজকে ধরেন আমরা প্রোডাক্ট, ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আজকে একটা কিভাবে আমি জনগণকে সেবা করব, কিভাবে আমি মুক্তি দেব, কিভাবে দেশের অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, অর্থনীতি চলবে, কূটনৈতিক চলবে, এটা আমি ওখান থেকে শিখে আত্মস্থ করে কিন্তু আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। আর এখন আপনার আওয়ামী লীগের টার্গেট ছিল স্টুডেন্ট পলিটিক্স যেন কখনো গড়ে ওঠে, দেশপ্রেমিক কোন জেনারেশন যাতে তৈরি না হতে পারে, যার জন্য খুব পরিকল্পিতভাবে এদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা বলছেন, আমাদের সময় আপনি একটু দেখান তো, বা যদি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো গেস্ট রুম কালচার ছিল কিনা? ছিল না, আপনি খুঁজে পাবেন না। আমাদের সময় কি প্রতিপক্ষকে ক্যাম্পাস থেকে নির্মূল করে দেওয়া, বিতাড়িত করে দেওয়ার সিস্টেম ছিল না। হয়তো প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা ছিল। এটা হলো একটা তারুণ্য যেখানে থাকে সেখানে একটা ঠোকাঠুকি হবে, এটাই স্বাভাবিক। এটাই তারুণ্যের উন্মাদনা এবং এইটাকেই আমরা বলি তারুণ্যের সৌন্দর্য সবচেয়ে। আমি আমার কথা বলবো, আপনি আমার কথা বলবেন, হোসেন ভাই তার কথা বলবে, কিন্তু ছাত্ররা আবার জনগণ চুজ করবে হুইজ দ্য রাইট। কিন্তু আওয়ামী লীগ সেই জায়গাটা রুদ্ধ করে দিয়ে এখন এই যে ডাইনিংয়ে খাচ্ছে, হয়তো পত্রিকায় লিখছে কিন্তু ক্যাম্পাসে কিন্তু প্রতিবাদ করার মতো সময়। কারণ আমি দেখেছি আমার জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন, আওয়ামী লীগের এই 16-15 বছরে তারা ক্যাম্পাসে যেতে পারে নাই, হলে থাকতে পারে। এমনকি সবচেয়ে নিষ্ঠুর নির্যাতন, একটা ছেলের রাইট পরীক্ষা দেওয়া, ক্লাস করা, তাকে পর্যন্ত দেওয়া। এই যে একটা ফেসিস্ট ফেনোমেনা ক্যাম্পাসে তৈরি করেছে, যার মাসুলটা কিন্তু আজকে তারা বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। মোশাররফ ভাই ধন্যবাদ। রিয়াদ ভাই, আপনার কাছ থেকে এই বিষয়েই শুনতে চাই, একই বিষয়, ছাত্র রাজনীতি কেন পচে গেল, কেন নষ্ট হয়ে গেল, কেন ছাত্র রাজনীতি সম্পর্কে মানুষের পারসেপশন খারাপ হয়ে গেল? তারা কি আদৌ ছাত্র ছিলেন? এটা আমার আসলে ব্যক্তিগতভাবে খুব কিউরিয়াস একটা প্রশ্ন। কারণ ছাত্র লীগ ছাত্র রাজনীতির নামে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করেছিল, তারা তো সবার সাথে যুদ্ধ বিগ্রহ করে বেড়াতো। যুবলীগ বলেন, শ্রমিক লীগ, টেন্ডারবাজি, এবং এটা করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকে যে তারা কোটি কোটি টাকা দিয়ে পদ কিনে নিত। রাইট। ছাত্রনেতাকে বলতে শুনলাম যে আপনার 2টো গাড়ি আছে, আমি তো চাইতেই পারি। তো ভাই, আপনার পকেটও 10টা টাকা আছে, আমি তো চাইতেই পারি আপনার কাছে 5টা টাকা। তো চাঁদাবাজি এবং এই মানুষের জোরপূর্বক, যার গাড়ি তাকে জিজ্ঞেস করুন না তার কিরকম লাগে। তার গাড়িটা যখন জোর করে, হেলিকপ্টারে চড়বো, একটা সিট খালি ছিল বলে আমি উঠে পড়েছি, আমাকে কি নেবে? আমাকে কি নেবে? আপনার আত্মসম্মান বোধটা তো থাকা উচিত। তো এইসব জায়গা এই থেকে আমাদের আসলে কালচারটা বের কিন্তু বের হতে হবে। আমরা কালচারটাকে নষ্ট করেছি। ছাত্রদের প্রথম কাজ হচ্ছে জ্ঞানটাকে আহরণ করা, মানুষ হওয়া, নাগরিক হওয়া। এবং সেই সময় যে একেবারে ইন্টেলেকচুয়ালি আপনি রাজনীতিটা শিখে, না হলে ভাই পৃথিবীর বুকে আপনি তো টিকতে পারবেন না। প্রতিযোগিতার এই বিশ্বে টিকে থাকা অনেক কঠিন হবে। ধন্যবাদ সৈয়দ রিয়াদ ভাই, আপনাকে ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতির অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।